হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আমি সঞ্জয় কুমার পাল, সহকারী শিক্ষক গণিত, হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, এই কলমটি একটি বাদ দেওয়া কলম, কালি নাই। আমি যদি এই কলমটি এমন বেঁকাই, লক্ষ্য করো, যদি আমি এমন বেঁকাই, তাহলে কি হবে? তোমরা এমন বাদ দেওয়া একটি কলম নিয়ে পরীক্ষাটি করে দেখবে। যদি এমন বেঁকাই কি হবে? এই জায়গাটি দেখো, এই জায়গাটি আমি যে জায়গা বেঁকাচ্ছি সেই জায়গাটি একটু উত্তপ্ত হবে, অর্থাৎ তাপের সৃষ্টি হবে। তাহলে এসো আজকে আমরা তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা তাপের সংজ্ঞায় আসি। পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে তাপ। পদার্থের অণুগুলোর গতি বা কম্পনের কারণে আমি যখন এই পেনটি আমি এমনভাবে কাজ করছিলাম, তখন যেখান থেকে পেনটি বেঁকে যাচ্ছে সেখানে অণুগুলো কি হচ্ছে? অণুগুলো গতিশীল হচ্ছে অথবা কম্পিত হচ্ছে। এর কারণে এখানে একটি শক্তি উৎপন্ন হচ্ছে, এটি হলো তাপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞাটি আমি আবারও বলি। পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে তাপ। তোমরা এখানে লক্ষ্য করো, আবার লক্ষ্য করো, এই পদার্থের অণুগুলোর গতি বা কম্পনের কারণে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তাপ। গতি বা কম্পন কোথায় হচ্ছে? আমি এখানে যেখানে বেঁকে যাচ্ছে সেখানে পদার্থের অণুগুলো বিচ্যুত হচ্ছে, অর্থাৎ কম্পন বা গতি হচ্ছে। এর কারণে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাপের সংজ্ঞা জানলাম। এরপরে তাপের একক কি? তাপের একক হলো জুল। আবার তাপের একক ক্যালোরি আছে, তাপের একক ক্যালোরি। এখন 1 ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেই পরিমাণ তাপকে বলে 1 ক্যালোরি। সংজ্ঞাটি আমি আবার বলি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 ডিগ্রি কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে আরও একটি জানব বিষয়। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান 4.2 জুল। আমরা তাপ সম্পর্কে আলোচনা করলাম, এবার আমরা তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর সংস্পর্শে আনলে তাপ নেবে নাকি দেবে তা নির্ধারণ করে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি এখানে 2টি বিকারে ভিন্ন পরিমাণ পানি নিয়েছি। বড় বিকারে বেশি পানি, ছোট বিকারে কম পানি।
আমি যদি এই বিকার দুইটিতে যদি 2 মিনিট সময় ব্যাপী একই পরিমাণ তাপ প্রয়োগ করি, কি বললাম, 2 মিনিট সময় ব্যাপী যদি একই পরিমাণ তাপ প্রয়োগ করি, তাহলে তোমরা বলো তো কোন পাত্রের পানির তাপমাত্রা বেশি হবে? 2 মিনিটের ভেতরে কোন পাত্রের পানির তাপমাত্রা বেশি হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে ছোট পাত্রের পানির তাপমাত্রা বেশি হবে। 2 মিনিটের ভেতরে আমি যদি 2 মিনিট ব্যাপী সময় ব্যাপী উভয় পাত্রে একই পরিমাণ তাপ প্রয়োগ করি, তাহলে 2 মিনিট সময়ের ভেতরে আমার ছোট পাত্রের পানির তাপমাত্রা বেশি হবে। এখানে তোমরা একটি বিষয় লক্ষ্য করেছো, উভয় পাত্রে 2 মিনিট সময় ধরে একই পরিমাণ তাপ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু তাপমাত্রা বেশি হচ্ছে। যে পাত্রে পানি কম আছে তার তাপমাত্রা বেশি হচ্ছে। এবার আমরা যদি এই পাত্র দুটি পরস্পর কাছাকাছি রাখি, তাহলে কি হবে? যে পাত্রের পানির তাপমাত্রা বেশি সেই পাত্র থেকে তাপ কি হবে? কম পাত্রের পানির ভেতরে চলে আসবে, কম তাপমাত্রার পানির ভেতরে চলে আসবে, অর্থাৎ তাপের আদান প্রদান হবে। তাহলে যে পাত্রের তাপমাত্রা বেশি সেই পাত্র থেকে তাপ, যে পাত্রের পানির তাপমাত্রা কম সেই পাত্রের পানিতে তাপ চলে আসবে, যতক্ষণ না পর্যন্ত উভয় পাত্রের পানির তাপমাত্রা সমান হবে। তোমরা তাহলে তাপমাত্রা বিষয়টি মোটামুটি বুঝতে পারছো। আমি সংজ্ঞাটি আবার বলি। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর সংস্পর্শে আনলে তাপ নেবে নাকি দেবে তা নির্ধারণ করে। এরপরে আমি তাপমাত্রিক ধর্ম নিয়ে আলোচনা করব। তাপমাত্রিক ধর্ম সংজ্ঞা আমরা প্রথমে আলোচনা করি। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়, সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবে যখন থার্মোমিটার ব্যবহার করে, সেই থার্মোমিটারের ভেতরে পারদ থাকে। থার্মোমিটার দ্বারা কি করে? আমাদের শরীরের তাপমাত্রা মাপে। এই যে পারদের একটি বৈশিষ্ট্য হলো তাপ প্রদান করলে পারদের আয়তন বৃদ্ধি পায়। সামান্য তাপ প্রদান করলে পারদের আয়তন বৃদ্ধি পায়। তাহলে এই পারদের আয়তনের পরিবর্তনকে লক্ষ্য করে আমাদের শরীরের তাপমাত্রা কি পরিমাণে আছে সেটি ডাক্তার সাহেব দেখে নেন। তাহলে এই পারদ হচ্ছে একটি তাপমাত্রিক পদার্থ এবং এর আয়তনের প্রসারণ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। কারণ পারদের আয়তনের প্রসারণের লক্ষ্য করে তাপমাত্রা মাপা হয়। তাহলে তাপমাত্রিক ধর্ম সংজ্ঞাটি আমি আবারও বলি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ সহকারে শুনবে। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়, সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে আমরা তাপমাত্রিক ধর্ম বিষয়টি বুঝলাম। এবার আলোচনা করব 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা পরিমাপের প্রচলিত একক হচ্ছে সেলসিয়াস। এখন 0 ডিগ্রি সেলসিয়াস কাকে বলে? এক অ্যাটমসফিয়ার বায়ুচাপে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় তাকে বলে, সেই তাপমাত্রাকে বলে 0 ডিগ্রি সেলসিয়াস। আমি সংজ্ঞাটি আবার বলি। এক অ্যাটমসফিয়ার বায়ুচাপে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি 100 ডিগ্রি সেলসিয়াসের সংজ্ঞাটি দেব। এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলে 100 ডিগ্রি সেলসিয়াস। আমি সংজ্ঞাটি আবার বলি। এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কে আলোচনা করব। তোমরা এই চিত্রে দেখে বুঝতে পারছো এটি সেলসিয়াস স্কেল, এটি কেলভিন স্কেল এবং এটি ফারেনহাইট স্কেল। দেখো এখানে আমি লিখে রাখছি 0 ডিগ্রি সেলসিয়াস 273.15 কেলভিন, 32 ডিগ্রি ফারেনহাইট। এগুলি হলো বরফ গলনের তাপমাত্রা। এগুলি হলো বরফ গলনের তাপমাত্রা, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস 273.15 কেলভিন, 32 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়, তাহলে এইগুলো হচ্ছে বরফ গলনের তাপমাত্রা। এই তিনটে স্কেলের এইগুলো হচ্ছে বরফ গলনের তাপমাত্রা। এরপরে দেখো সেলসিয়াস স্কেলে এখানে লিখছি আমি 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে লিখছি 373.15 কেলভিন, ফারেনহাইট স্কেলে লিখছি 212 ডিগ্রি ফারেনহাইট। এইগুলো হলো পানির বাষ্পীভবনের তাপমাত্রার, বাষ্পীভবনের তাপমাত্রা। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সম্পর্কটা নিয়ে আলোচনা করি। টি যখন সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা টিসি মাইনাস বরফ গলনের তাপমাত্রা, সেন্টিগ্রেড স্কেলের বরফ গলনের তাপমাত্রা হলো 0। এরপরে বাষ্পীভবনের তাপমাত্রা হলো 100 মাইনাস বরফ গলনের তাপমাত্রা 0। এরপর কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা লিখব টিকে মাইনাস কেলভিন স্কেলের বরফ গলনের তাপমাত্রা 273.15, বাষ্পীভবনের তাপমাত্রা 373.15 মাইনাস 273.15। এরপরে ফারেনহাইট স্কেলের
বরফ গলনের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট, বাষ্পীভবনের তাপমাত্রা 212 মাইনাস বরফ গলনের তাপমাত্রা 32। আমরা এখান থেকে কি পাবো? টিসি মাইনাস 0 মানে টিসি, এখানে 100 হচ্ছে বিয়োগ করলে, এখানে টিকে মাইনাস 273.15 বাই এখানে এখানে বিয়োগ করলে হচ্ছে 100 টিএফ মাইনাস 32, এখানে বিয়োগ করলে হচ্ছে 0 8 3 11 8 180। তাহলে এটি হলো সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যকার সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি খাতায় লিখে নাও। এরপরে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। তাপ প্রয়োগ করলে কঠিন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 3 দিকেই সমানভাবে প্রসারিত হয়। আমরা এই প্রসারণকে বিশ্লেষণ করার জন্য দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ বেটা এবং আয়তন প্রসারণ সহগ গামা, এই 3টা রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা নিয়ে আলোচনা করি। আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে এবার T1 তাপমাত্রায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য L1 হয় এবং T2 তাপমাত্রায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য, মানে এই বস্তুর দৈর্ঘ্য, এই যে বস্তুটি ছিল এই বস্তুর দৈর্ঘ্য যদি L2 হয়, এখান থেকে এটুকু L2, তাহলে আমি আবার বলি T1 তাপমাত্রায় বস্তুর দৈর্ঘ্য যখন L1 হচ্ছে, আমি এখানে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার ফলে তাপমাত্রা হয়েছে T2 এবং এই তাপমাত্রা T2 হলো এবং তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, মানে এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো, যদি এটা হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই
L1 ইন্টু T2 মাইনাস T1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটি তোমাদের আবারও বলি। L1 দৈর্ঘ্যের একটি বস্তু তাহলে T1 তাপমাত্রায় বস্তুর দৈর্ঘ্য হলো L1। এবার তাপমাত্রা যখন T2 হলো তখন বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এইটুকু, L2 মাইনাস L1 হলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকাল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবার আমি দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটি বলি। একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমি সংজ্ঞাটি আবার বলি। 1 একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলো ভগ্নাংশের হরে যেগুলো থাকবে সেগুলোকে আমাদের 1 একক বলতে হবে। হরে এখানে আছে L1, হরে এখানে আছে T2 মাইনাস T1, হরে যেগুলো থাকবে সেগুলোকে 1 একক বলতে হয়। তাহলে L1 আদি দৈর্ঘ্য হবে 1 একক, T2 মাইনাস T1 হচ্ছে তাপমাত্রার পার্থক্য হবে 1 একক। 1 একক বলতে 1 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 1 কেলভিন হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইটও হতে পারে। 1 একক বলতে এখানে দৈর্ঘ্য 1 একক অর্থ দৈর্ঘ্য 1 মিটার হতে পারে। তাহলে এই সংজ্ঞাটি তোমরা খাতায় লিখে নাও। আমি সংজ্ঞাটি আবার বলি। দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা আবার লক্ষ্য করো। 1 একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে আলোচনা করলাম। এরপরে ক্ষেত্রফল প্রসারণ সহগ নিয়ে আলোচনা করব। ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা ইকাল টু A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে ক্ষেত্রফল বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মনে করো এটি একটি আয়তাকার ঘনবস্তু এবং এটি একটি ধাতব ঘনবস্তু। মনে করো আমি তাপ যখন প্রদান করব তখন এই ঘনবস্তুটির আয়তন বাড়বে। এখন আয়তন যখন বাড়বে তখন যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে? বাড়বে। এই মনে করো এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে? বাড়বে। আমি এটা চিত্র আঁকিয়ে বোঝাচ্ছি। দেখো, আমি যে কোনো একটি পৃষ্ঠের চিত্র অঙ্কন করছি। একটি পৃষ্ঠের চিত্র অঙ্কন করলাম, আয়তাকার ঘনবস্তুর একটি পৃষ্ঠের চিত্র অঙ্কন করলাম। এর ক্ষেত্রফল হচ্ছে A1, এটা T1 তাপমাত্রায়। আমি একটি পৃষ্ঠের চিত্র অঙ্কন করলাম, আয়তাকার ঘনবস্তুর একটি পৃষ্ঠের চিত্র। দেখো, এরপরে যখন আমি তাপমাত্রা বৃদ্ধি করব তখন ক্ষেত্রফল হলো মনে করো A2, এটা হলো T2 তাপমাত্রায়।
তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের মতো আমরা এটু ক্ষেত্রফল প্রসারণ সহগের সংজ্ঞা আমরা এখানে দিব। চিত্র থেকে লক্ষ্য করি, T1 তাপমাত্রায় কোনো আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল, মনে করে যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো A1। বা তাপমাত্রা বৃদ্ধি করে যখন তাপমাত্রা T2 হলো, তখন পৃষ্ঠ মানে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা উভয় দিক থেকে সমানভাবে বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়ার ফলে যে প্রত্যেক পৃষ্ঠ কি হলো, প্রত্যেক পৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে গেল। এজন্য মনে করো এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা বেড়ে এমন হলো, সেটা হলো T2 তাপমাত্রায় ক্ষেত্রফল হলো A2, ক্ষেত্রফলটা কি হলো, বৃদ্ধি পেল। যদি এমন হয় তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু A2 minus A1 divided by A1 into T2 minus T1। আমরা এই সংজ্ঞাটি বলি, এক একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তাকার এক একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পৃষ্ঠের তাপমাত্রা এক একক বৃদ্ধির ফলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ওই বস্তুর উপাদানের ক্ষেত্রফল প্রসারণ সহগ। আমি সংজ্ঞাটি আবার বলি, কোনো আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক হলে এবং তাপমাত্রা এক একক বৃদ্ধির ফলে ওই ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ক্ষেত্রফল প্রসারণ সহগ। আমি সংজ্ঞাটি আবারও বলি, কোনো ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক হলে, কোনো বস্তুর পৃষ্ঠের যে কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক হলে এবং তাপমাত্রা এক একক বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগ জানলাম। এরপরে আমরা আয়তন প্রসারণ সহগ নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের সংজ্ঞার মতো আয়তন প্রসারণ সহগের সংজ্ঞাটি দেব। কোনো বস্তুর আয়তন এক একক হলে ওই বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে আয়তন প্রসারণ সহগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংজ্ঞাটি আবারও বলি, কোনো বস্তুর আয়তন এক একক হলে এর তাপমাত্রা এক একক বৃদ্ধির ফলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে আয়তন প্রসারণ সহগ। এই আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ এই প্রত্যেকের একক হচ্ছে পার কেলভিন। প্রত্যেকের একক হচ্ছে কি? পার কেলভিন। শিক্ষার্থীবৃন্দ, এটি মনে রাখবে। এরপরে আমি আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি মনে রাখবে, বিটা হলো ক্ষেত্রফল প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। এটি আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার জন্য লাগবে, তোমরা এটি মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের বাড়ির কাজ নাও। আমি তোমাদের যে ষষ্ঠ অধ্যায়ের যে কয়টি টপিকস নিয়ে আলোচনা করছি, ষষ্ঠ অধ্যায়ের তাপ ও তাপমাত্রা 6.1, তাপ ও তাপমাত্রা 6.11, অভ্যন্তরীণ শক্তি 6.2, পদার্থের তাপমাত্রিক ধর্ম 6.2.1, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক 6.3, পদার্থের তাপীয় প্রসারণ এইগুলি, অর্থাৎ 172 পৃষ্ঠা পর্যন্ত এই যেগুলি নিয়ে আলোচনা করছি এগুলি তোমরা বাড়িতে ভালোভাবে অধ্যয়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের পাঠ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।